লোকজন বা তাদের এমপি বা মহিলা এমপি যদি পার্লামেন্টের মধ্যে বলে উনি কোন চা বাগানে তার জন্ম হয়েছিল, সেটাও সেরকম সেন্টিমেন্ট আঘাত করতে পারে। সেন্টিমেন্ট মানে একটা সেন্টিমেন্ট নয়, মানুষের সেন্টিমেন্ট তো কত রকম হয় এবং কোন সেন্টিমেন্টকে খাটো করে দেখবারও দরকার নেই। আমি একেবারেই নাইমুল ইসলাম খান যেরকম করে বললেন কিংবা অধ্যাপক মেজবা যেরকম করে বললেন, আমি মনে করি যে পুরো বিষয়টা খুবই অভদ্র, যদিচিত, অশিষ্ট এবং অশোভন। কিন্তু এটা লতিফ সিদ্দিকীর নেচার। লতিফ সিদ্দিকী কেউ চেনে না তা তো নয়, তার বয়সও কম নয়, এবং তাকে চেনে আওয়ামী লীগের লোকজনই। বাংলাদেশ আওয়ামী লীগের মানে বাংলাদেশের স্বাধীনতারও আগে থেকে তাকে চেনে সবাই। উনি যেরকম আচরণ উচ্চারণ করেন সেটা কারো কাছেই আমি মনে করি নতুন নয়। এতদিন আওয়ামী লীগের জন্য একটা অ্যাসেট ছিল। উনি বিনা টেন্ডারে মিল বেচে দিয়েছেন, বিনা টেন্ডারে মিলের যেখানে প্রতিষ্ঠিত সেই জমি বিক্রি করে দিয়েছেন। পত্রপত্রিকায় লেখা হয়েছে তখন প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা আওয়ামী লীগের কোন নেতাদের সেন্স আসলো যে তার মাথার মধ্যে গোলমাল আছে। তার নামে কতগুলো দুর্নীতির কাহিনী এখন বেরোচ্ছে প্রতিদিন, এর আগে বেরোয়নি, তখন কেউ কিছু করতে পারলো না। আমি আবার বলছি, তারপরে এদের কোনো রাইট নাই যে তারা অন্যদের বোঝাবে আপনারা এটা নিয়ে রাজনীতি করবেন না, আর আমরা চিন্তিত হয়ে যাব এই রাজনীতি দিয়ে বোধহয় একটা কোনো একটা কাণ্ডকীর্তি হচ্ছে। করেছেন তারা নিজে। আমি যদি প্রশ্ন করি, প্রধানমন্ত্রী যে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন সেটা কি অফিসিয়ালি বলা যাচ্ছে? এখন পর্যন্ত যাচ্ছে না, এটাই হলো বাস্তব। কিন্তু এইরকম ক্ষেত্রে আরো কুইক কোনো রেসপন্সের ব্যবস্থা কি করা যেত? প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোনো মুখ খোলেনি, উনি হয়তো কালকে বলবেন। আমি ধারণা করি যিনি এইরকম সেন্টিমেন্টের মূল্য দেবেন, মর্যাদা দেবেন, আমি মনে করি। কারণ এই সেন্টিমেন্ট তার কাছে খুবই ওয়ারিসম। এটা এরকম না যে খুবই মানে তার জন্য উদ্বেগজনক, ধর্ম নষ্ট ইত্যাদি ইত্যাদি, এটা তো একদম আলাদা বিষয়। কারণ ধরেন উনি তবলিগ সম্পর্কে বলেছেন, তবলিগের লোকজন নিশ্চয়ই খুবই সেন্টিমেন্টাল রয়েছে, ইমোশনাল রয়েছে। তবলিগ যেটা করে, যে দর্শন, যে আচরণ, যে চর্চা, সেটা জামাত ইসলাম বা অন্যান্য ইসলামপন্থী দলকে সাপোর্ট করে, তারা বিরোধিতা করে না, প্রতিনিয়ত বিরোধিতা করে। উনি বিরোধিতা করেছেন। হজের একটা প্রসঙ্গ নিয়ে আমি একটা টেলিভিশনে দেখলাম, একজন বলছেন এই যে সরকারি টাকায় হজ হয় এটা কি প্রপার? কোনো ব্যাপার নিয়ে কোনো কথা বলা যাবে না এরকম কিন্তু না। উনি যে কথা বলেছেন পুরোটা নিয়ে আলোচনা করেন। এটাও আমার কাছে খুব বিস্ময়কর লাগলো। বিএনপির এক নেতা বলেছেন যে তার বিচার করা হোক। বিচার করা হোক মানে কি? তার সমস্ত স্টেটমেন্টের ডাইসেকশন হতে থাকবে ওভার দ্য ইয়ার্স। কত কথা আসতে পারে তার মধ্যে? সত্যি সত্যি বিচার করা সম্ভব হবে? করবে কেউ বিচার? ওরাও কি বিচার চায়? আমি এইটা 100 ভাগ মানি। বিএনপি দেখেন প্রথম দিন এটা নিয়ে কি বললো, অবিলম্বে তাকে বরখাস্ত করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আরে বাদ দিয়ে ফেলছে বলে গেলে আমরা বলার আগেই করে ফেলছে, একটা মহাবিপদে পড়ে গেছে। এখন একটা পর একটা বাড়াচ্ছে, দাবি বাড়াতে শুরু করেছে, এবং শেষ পর্যন্ত এই যে একটু হোসেন মোহাম্মদ এরশাদ ফাঁসি চাচ্ছেন। হ্যাঁ, মানে উনি ভেবেছেন যতদূর পর্যন্ত যাওয়াই যাবে না ততদূর পর্যন্ত যায়। কত বড় তিনি ধর্মের একটা ভক্ত। এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এটাও তো মানুষের ইমোশনকে, এটা না বললে তো আমরা আলোচনা করতাম না মান্না ভাই। উনি যেহেতু বাড়িয়ে দাবি করেছেন এই জন্য উনি এখন আলোচনার বিষয়, উনি এখন সবার ফোকাসে, এটা সবাই আলোচনা করতেছে। এইটা ফোকাস বলবেন। এখন মির্জাফরকে নিয়ে আলোচনা করছি, তাতে মির্জাফরের গর্বও বাড়ছে না, অহংকারও বাড়ছে না। এরশাদ কিনে আলোচনা করছি মানে তার সম্মান বাড়ছে না, তার অবস্থা বাড়ছে না, এরকম কোনো বিষয় নয়। তারপরে দেখেন, এটাও আমার কাছে লাগছে যারা যারা বিক্ষোভ করছেন তারা শুধু একটা বিষয়ে বিক্ষোভ করছেন। যদি এমন হতো যে এই সমস্ত গ্রুপগুলো কেবলমাত্র ধর্ম নিয়েই চর্চা করে, ধর্মের কারণে আহত হয়ে, হজ সম্পর্কে এরকম কটূক্তি করবার কারণে আহত হয়ে তারা মাঠে নেমেছে, পথে নেমেছে, তারা একটা ব্যাপার ছিল। কিন্তু এদের মধ্যে ধরেন চরমনে বলেন, অন্যান্যরা বলেন, তারা তো জাতীয় রাজনীতির মধ্যে আছে। তারা তো টকশো নিয়ে কিছু বলছেন না, তারা তো সজীব ওয়াজের জয় নিয়ে কিছু বলছেন না। সজীব ওয়াজের জয় নিয়ে যে কথাটা বলা হলো, সেই কথার মধ্যে ধরেন 100 ভাগের মধ্যে 80 ভাগ সত্য নয়, 20 ভাগ। আমি যদি বলি কি ক্যাপাসিটিতে, অন হোয়াট এডুকেশনাল গ্রাউন্ড হি ইজ দি আইটি অ্যাডভাইজার অফ দ্য প্রাইম মিনিস্টার, আমি জানতে চাইতে পারি কি পারি না, নাকি পারলে থেকে অপমান করলাম আমি, তার সেন্টিমেন্টে লাগলো, ইমোশনে লাগলো। আর একটা কথা তিনি যেটা বলেছেন আমি জানি না, এটা আমি ভেরিফাই করতে পারি, কিন্তু বলেছেন $2 লাখ তাকে বেতন দেওয়া হয়। আমি তো জানতাম না, কোনোদিন বলিনি। যখন সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন তখন এটারও একটা জবাব তো গভর্নমেন্টকে দিতে হবে। এরপরে কোনোদিন যদি বিএনপি আসে তখন দেখা যাবে আমাদের বিএনপির যিনি
সিনিয়র ভাইস চেয়ারম্যান, এখনকার প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রীর পুত্র, উনি 5 বছর লন্ডন থেকে যে কত বিদ্যা অর্জন করেছেন তাকে হয়তো $4 লাখ বেতন দিয়ে কোনো জায়গায় রাখতে হবে। এগুলো উত্তরাধিকারের রাজনীতির এক একটা প্রমাণ। জয় সম্পর্কে কোনো অশোভন মন্তব্য করা নিশ্চয়ই ওরার পক্ষে কেন, আমি মনে করি কারো অন্য দরকার নেই, কারো পুত্র কন্যা নিয়ে আমি অশোভন মন্তব্য করবো কেন? রাজনীতিকে রাজনীতি দিয়েই দেখেন। কিন্তু আপনাদের লোকে অশোভন মন্তব্য করছে, করবার পরে আপনি অন্যের উপরে চাপাচ্ছেন। কিন্তু যে তথ্যটা তিনি দিলেন সেই তথ্যের উপরে আপনার সুস্পষ্ট একটা জবাব থাকা উচিত, সেটা তো দেননি। টকশো সম্পর্কে উনি কথাটা বলেছেন, আমি কিন্তু একটা কথা বলি, যদিও এটা হিরু ভাই বলেছেন, তারপরে নাইমুলে বললেন যে সম্ভবত উনি একটা এক্সিট রুট খুঁজছেন। আমার কাছে এইটা খুব লজিক্যাল মনে হচ্ছে না। এক্সিট রুটের জন্য বহু কিছু আছে। উনি এমন একটা কথা বললেন যা দিয়ে সমস্ত ধর্মপ্রাণ মানুষকে আহত করলেন, যা দিয়ে আওয়ামী লীগকে আহত করলেন, যার বিরুদ্ধে বিএনপিও চেষ্টা করছে। এইরকম একটা ইমেজ দিয়ে উনি বিদেশে আশ্রয় নিতে যাবেন কেন? এছাড়া অন্য কি কোনো পথ ছিল না? আর যেটা নাইমুল বললেন, এটাও আমি মনে করি উনি তার সম্পর্কে মোটামুটি জেনেই বলেছেন। লতিফ ভাই যথেষ্ট লেখাপড়া করেন। উনি লেখাপড়া বলতে উনি যেমন পড়েন, ওনার লেখার অভ্যাস আছে, তার লেখা পত্রপত্রিকায় ছাপা হয়েছে। আব্দুল লতিফ সিদ্দিকীকে একটা স্ট্যান্ডিং মানে সাব কমিটির আপনার চেয়ারম্যান করে একটা ইকোনমিক প্রপোজাল ড্রাফট করার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা লিখেছিলেন সবার সাথে কথা বলে। ওই সাব কমিটির আমি মেম্বার ছিলাম যখন আমি আওয়ামী লীগ করেছি। উনি পড়াশোনা করেন, এরকম ভাববার কোনো কারণ নাই। একটা মূর্খ অপকাণ্ড কি মনে হচ্ছে তার বলে দিচ্ছে এরকম না। সবচাইতে পাগল যেটা মানুষ, তাকেও করে আপনি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে দেখেন, ও জানে মাঝখান দিয়ে হাঁটলে অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ির তলে পরে মারা যাবে। পাগল মাঝখান দিয়ে হাঁটে না, সাইড দিয়ে হাঁটে। এনাকে যদি আপনি পাগল বলেন, অসুস্থ মস্তিষ্কের লোক বলেন, সেই কারণে এই সমস্ত কথা বলেছেন, তা বলেননি। কারণ তাকে যখন পরে আবার বিবিসি জিজ্ঞেস করেছে, তখন তিনি বলেছেন আমার বলবার অধিকার আছে। আমি মনে করেছিলাম সবচেয়ে মুক্ত বিশ্বাসে আমি কথা বলেছি, এটা আমার বলবার অধিকার আছে, এখান থেকে আমি এক চুলো নড়ব না। তার মধ্যে কেউ মনে করেন হজ সম্পর্কে তার ধারণা এটাই। সমস্যা হচ্ছে এই লোকের স্টেশনে উনি আগে হজ করেছেন, এখন আবার হজের কথাটা বললেন কেন? তাহলে আগে তার বলা দরকার ছিল যে এটা আমি ঠিক বলি নাই। উনি যে এটা কোনো চিন্তাগত লড়াই করছেন, দর্শনগত লড়াই করছেন তারা, এরকম হুজুগের লোক প্রচুর আছে। এবং আমি বলি, আমি অভিযোগ করছি না, কিন্তু এটা অভিযোগ মনে করলে কেউ আমার তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগের মন্ত্রীদের বহুজন এই রকম অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, বিব্রতকর কথা বলেছেন, যাতে তাদের দল এবং সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন, বিচলিত বোধ করেছেন। এগুলো নিয়ে কোনোদিন কোনো রকম কাজকর্ম করা হয়নি। আমি আজকে দেখলাম আরেকজন নেত্রী যিনি এইসবের কথা বললেন, তিনি একসময় বলেছিলেন যে বিষ প্রয়োগে হত্যা করবার চেষ্টা করা ছিল। কত মন্ত্রী বলছেন অমুক জায়গায় প্রধানমন্ত্রীকে হত্যা করবার চেষ্টা করা যায়, কোনো প্রমাণ নেই, কিছু নেই, মনে হলে বলে দিলেন। এরকম তো বলছিনি। মন্ত্রীরা সবচেয়ে বেশি অসংলগ্ন কথা বলছেন। যদি আপনি এখানে অসংলগ্নতার প্রশ্ন বলেন, তাহলে আমি বলবো সেটা একা কেন লতিফ সিদ্দিকী। আছেন কেউ কেউ যথেষ্ট রিজার্ভ, যথেষ্ট হিসাব করে কথা বলেন, কিন্তু তাদের সংখ্যা কম। আমি মনে করি